আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। দ্রুত দেশের স্থিতিশীলতা ফিরে আনতে হবে সবার প্রতি আহ্বান 12 দলীয় জোটের। ছাত্র জনতার সফল অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে বলল এবি পার্টি। সর্বশেষ দিনে দেব দেশের বর্তমান পরিস্থিতিতে হেফাজতে আমিরের জরুরি নির্দেশনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। দ্রুত দেশের স্থিতিশীলতা ফিরে আনতে হবে সবার প্রতি আহ্বান 12 দলীয় জোটের। দেশের চলমান সহিংসতা এবং নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছে 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। বুধবার 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানান জোটের নেতারা বলেছেন, প্রতিটি রাজনৈতিক দল ও দেশের সচেতন নাগরিকদের এই নৈরাজ্য থেকে সকলকে বিরত রাখার জন্য কার্যকর ভূমিকা নিতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের এই ক্রান্তি লগ্নে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তারা দুষ্কৃতকারী ও অসাধুর উদ্দেশ্যে দেশকে নৈরাজ্যকর অস্থিতিশীল করার জন্য লিপ্ত। নেতারা ছাত্র জনতার এক অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। সে লক্ষ্যে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা প্রয়োজন। গত 15 বছরের ধ্বংসস্থাপের উপর দাঁড়িয়ে এই সরকারের নতুন বাংলাদেশ গড়ার প্রথম দায়িত্ব নিতে হবে। দৃঢ়তার সঙ্গে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে এই সরকারকে ভেঙে পড়ার রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। নেতারা বলেছেন, রাজনৈতিক চ্যালেঞ্জিং মোকাবেলা করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক তথা সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অন্তর্বর্তী সরকারকে। রাজনৈতিক এই চ্যালেঞ্জগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। নতুন সরকার সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে জোট নেতারা বলেছেন, 24 ছাত্র জনতা অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য অংশগ্রহণদের প্রস্তাবের ভিত্তিতে গঠিত সরকারকে সহযোগিতার মাধ্যমে ভেঙে পড়া রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। সকল পক্ষকে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তারা। বিবৃতিতে স্বাক্ষর করেছেন 12 দলীয় জোটের প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জামায়াতে উলামা ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকাপাড়া সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বিএনপি চেয়ারপারসন ফিরোজ মোহাম্মদ লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান। সেনাবাহিনীর যে বার্তায় ভাগ্য নির্ধারিত হয় শেখ হাসিনার। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে সেনাবাহিনীর একটি বার্তায় তার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশ ছাড়ার আগে রাতে জেনারেলদের নিয়ে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে কারফিউ বলবৎ রাখতে সেনারা বেসামরিক লোকদের উপর গুলি না চালানোর সিদ্ধান্ত নেন। বৈঠকের সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। ভারতীয় এক কর্মকর্তা বরাতে রয়টার্স জানিয়েছে, রাতের বৈঠকের পর সকালে শেখ হাসিনা সরকারি বাসভবনে গণভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি শেখ হাসিনাকে জানান, দেশজুড়ে জারি করা কারফিউ বাস্তবায়নে সেনারা অপারগতা প্রকাশ করেছে। ওই কর্মকর্তারা জানান, সেনাপ্রধানের বার্তায় সাফ জানিয়ে দেওয়া হয় শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন নেই। শেখ হাসিনার কাছে দেওয়া বার্তা এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিস্তারিত আগে প্রকাশিত হয়নি। তবে এই বৈঠকের বার্তায় সেনাবাহিনীর সমর্থন হারানোর বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ঘটনার এই বিবরণ থেকে জানা বোঝা যায়, গত 15 বছরের শাসন আমলে ভিন্ন মত খুবই কাম্যই সহ্য করেছে শেখ হাসিনা। সোমবার তিনি ভারতের পালিয়ে যাওয়ার মাধ্যমে তার বিশৃঙ্খলা শাসনকাল আকস্মিকভাবে শেষ হয়ে যায়। গত রোববার আন্দোলনকারীদের সঙ্গে দেশব্যাপী সংঘর্ষ হয়। এতে অন্তত 91 জন নিহত হয় এবং শতাধিক লোক আহত হয়। এই ঘটনার পর দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। গত জুলাই মাসে শুরু হয় বিক্ষোভের সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল এটি। রোববার সন্ধ্যায় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামি উল দৌলা চৌধুরী আলোচনায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ বৈঠকে হালনাগাদ তথ্য নিতে যে কোনো বিশৃঙ্খলার পর নিয়মিত বৈঠক হিসাবে উল্লেখ করেন। তবে বৈঠক সিদ্ধান্ত সে আরও প্রশ্ন করা হলে তার বিস্তারিত তিনি জানাননি।
মঙ্গলবার ডয়েচে ভেলে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, একদিন আগে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন, তার সিদ্ধান্ত বিষয়ে আমরা কয়েকজন শুধু জানতাম। তিনি পদত্যাগ করার ঘোষণা দেবেন এবং সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করার পরিকল্পনা করেছিলেন। জনগণ গণভবনের দিকে অগ্রসর হলে আমরা ভয়ে বললাম, আর সময় নেই, তোমাকে এখনই বের হয়ে যেতে হবে। বার্তা সংস্থা রয়টার্স গত সপ্তাহে ঘটনাবলীর বিষয়ে অবগত এমন 4 জন সেনা কর্মকর্তা এবং এসব ঘটনার কাছ থেকে দেখেছেন 2টি সূত্র সহ 10 জনের সঙ্গে কথা বলেছেন। শেষে 48 ঘন্টা বিষয়ে জানতে তাদের সঙ্গে যোগাযোগ করেছে সংবাদ মাধ্যমটি। তাদের অনেকে নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়গুলো বলেছেন। শেখ হাসিনার গত 30 বছরের মধ্যে 20 বছর বাংলাদেশ শাসন ক্ষমতায় ছিলেন। গত জানুয়ারিতে হাজারো বিরোধী নেতাকর্মী গ্রেপ্তারের পর 4র্থ মেয়াদে নির্বাচিত হন, যদিও বিরোধী দল ও নির্বাচন বর্জন করেছিল। সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে এই আন্দোলনের সূত্রপাত হয়। এরপর এই আন্দোলন দ্রুত হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন রূপ নেয়। আন্দোলনের মধ্যে শেখ হাসিনার প্রতি সমর্থন প্রত্যাহারের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্য কোনো ব্যাখ্যা দেননি সেনাপ্রধান। সেনাবাহিনীর 3 জন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিক্ষোভের মাত্রা এবং কমপক্ষে 241 জন নিহত হওয়ার কারণে যে কোনো মূল্য হাসিনাকে সমর্থন করা যায় না। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাদের মধ্যে অনেকেই অস্বস্তি ছিল। হয়তো এ বিষয়টি সেনাপ্রধানের উপর চাপ সৃষ্টি করেছে, কেননা সেনারা বাইরে ছিল, তারা কি ঘটনা ঘটেছে তা দেখেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈবাহিক সূত্রে হাসিনার আত্মীয় গত শনিবার শেখ হাসিনার প্রতি তার সমর্থন নড়বড়ে হওয়ার লক্ষণ দেখা দেয়। সেদিন তিনি একটি অলংকৃত কাঠের চেয়ারে বসেছিলেন। এ সময় শতাধিক উদ্ধারকারী সেনা কর্মকর্তা মত বিনিময় সভায় বক্তৃতা করেছিলেন তিনি। সেনাবাহিনীর পরে এই আলোচনা কিছু বিবরণ প্রকাশ্যে আনেন। সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, সেনাপ্রধান জীবন রক্ষা করার ঘোষণা দেন। তিনি কর্মকর্তাদের ধৈর্য ধরার আহ্বান জানান। এটি সেনাবাহিনীর জোরপূর্বক সহিংস বিক্ষোভ দমন না করার প্রথম ইঙ্গিত ছিল। এই বিষয়টি যা হাসিনাকে অক্ষুণ্ণ অবস্থায় ফেলে। এরপর গত সোমবার কারফিউ অমান্য করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাস্তায় নেমেছিলেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আলম খানও ছিলেন। তিনি বলেছেন, সেনাবাহিনীর আমাদের বাধা দেয়নি। তিনি যা অঙ্গীকার করেছিলেন সেনাবাহিনীও তা করেছে। দেশব্যাপী অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণার প্রথম দিন গত সোমবার গণভবনের ভেতরে ছিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত এই প্রাসাদটি রাজধানীর অন্যতম সুরক্ষিত কমপ্লেক্স। আন্দোলনের সময় রাজপথে হাজার হাজার লোকজন জড়ো হয়েছিলেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। আন্দোলনে সাড়া দিয়ে লাখো মানুষের শহরের কেন্দ্রস্থলের দিকে যাত্রা শুরু করেন। ভারতীয় কর্মকর্তা এ বিষয়ে অবগত 2 জন বাংলাদেশি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সোমবার সকালে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। দেশের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা বোন শেখ রেহানা তখন ঢাকায় ছিলেন। তার পরিস্থিতি নিয়ে আলোচনা করে একসঙ্গে দেশ ছাড়েন। স্থায়ী সময় দুপুরের দিকে তারা ভারতের উদ্দেশ্যে রওনা হন। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র এস জয়শঙ্কর দেশটির সংসদে বলেছেন, যোগাযোগে থাকা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তিকে আলোচনার মাধ্যমে জুলাই মাস জুড়ে পরিস্থিতির সমাধানের জন্য আহ্বান জানিয়েছিলেন ভারত। কিন্তু কারফিউ উপেক্ষা করে সোমবার ঢাকায় জনতার জড়ো আর হাসিনা নিরাপত্তা বাহিনীর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত নেন। খুবই সংক্ষিপ্ত নোটিশ দিন তখনকার মতো ভারতের আসার জন্য অনুমোদন চেয়ে অনুরোধ চাইছিলেন তিনি। ভারতের আরেক কর্মকর্তা বলেছেন, ঢাকায় পরবর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় কূটনৈতিকভাবে শেখ হাসিনার অবস্থান সামরিক হতে হবে বলে জানিয়ে দেওয়া হয়। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এরপর সোমবার বিকেলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান ভারতের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। সেখানে ভারতের ক্ষমতাধর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। 1975 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তখনও শেখ হাসিনা কয়েক বছর ভারতের আশ্রয় নিয়েছিলেন। এ সময় ভারতের রাজনৈতিক অভিজাতদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছিলেন। বাংলাদেশ ফিরে শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় আসেন। শেখ হাসিনাকে দেশ ত্যাগের সুযোগ দেওয়ার অবসরপ্রাপ্ত সেনাদের মধ্যে অসন্তুষ্ট রয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আলম খান বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তাকে নিরাপদে চলে যেতে দেওয়া উচিত ছিল না, এটা একটা বোকামি ছিল।